হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক আপডেট রয়েছে কিন্তু আমাদের চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব এই বহু প্রতীক্ষিত তিনটি মামলা যেটি রয়েছে। প্রথমে হচ্ছে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা সম্পর্কে বিস্তারিত আপডেট থাকবে আমাদের এই ভিডিওটিতে, এবং ডিএ মামলার বিস্তারিত আপডেট। তাছাড়া থাকছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার বিস্তারিত আপডেট, এবং এই তিনটি মামলাকে কেন্দ্র করে বিশিষ্ট অ্যাডভোকেট প্রবীরবাবু এবং বিক্রম ব্যানার্জির বিশেষ মন্তব্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো এই ভিডিওটি থেকে এ টু জেড বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করতে চলেছি। তো তোমরা কেউই কিন্তু ভিডিওটিকে স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে এবং দেখার অনুরোধ রইল এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে। তো তাহলে আমরা ডিরেক্ট সরাসরি আমরা প্রথম আপডেটের দিকে চলে যাব যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, ডিএ মামলা এবং এসএসসি মামলা কবে কি উঠতে চলেছে, এবং এই পরিপ্রেক্ষিতে যে আমাদের বিশিষ্ট অ্যাডভোকেট রয়েছেন ওনাদের মন্তব্য কি রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমে আমরা আমাদের তিনটি বহু প্রতীক্ষিত মামলা সম্পর্কে আপডেট তুলে ধরব, যেটা পশ্চিমবঙ্গের অর্থাৎ আমাদের রাজ্যের বহু প্রতীক্ষিত মামলার মধ্যে পড়ে। তো প্রথমে যে মামলাটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা, যে ডায়েরি নাম্বার তোমরা প্রত্যেকেই জানো 18822/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বিসিকে ভট্টাচার্য ও চিটার্জি। এখানে তোমরা এই মামলাটির এসএলপি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 9586/2024। এই মামলাটি এমতো অবস্থায় পেন্ডিং অবস্থায় রয়েছে, এবং এই মামলাটি যেটা লাস্ট শুনানি বা হেয়ারিং হয়েছিল 19 ডিসেম্বর অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চে এবং অনারেবল জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে। এই মামলাটি কিন্তু কি রয়েছে যে 7ই জানুয়ারি 2025 সালে, মানে ঠিক আগামী বছর কিন্তু এই মামলাটির আবার নেক্সট ফাইনাল হিয়ারিংয়ের জন্য রয়েছে, যেটাও কিন্তু ফার্স্ট আইটেমের মধ্যেই যা রিলিজড হবে, যেটা আমরা কিন্তু অর্ডার কপিতে অলরেডি বলে দিয়েছিলাম গত দিনের ভিডিওটিতে। তো এরপরে চলে যাব ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি, তারপর ডিএ মামলা, এবং তারপরে কিন্তু আমরা শোনাবো সেই বিশিষ্ট অ্যাডভোকেট গণেদের বিশেষ মন্তব্য, যেটি কিন্তু এই তিনটি মামলাকে কেন্দ্র করে বলা রয়েছে বা বলা হয়েছে। আমাদের এই ওবিসি মামলা, যা ডায়েরি নাম্বার 27287/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, এই মামলাটিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিশেষ করে বহু রিক্রুটমেন্ট কিন্তু এখনও কিন্তু কি রয়েছে যে আটক অবস্থায় রয়েছে বা স্টাক অবস্থায় রয়েছে। এই মামলাটির কিন্তু লাস্ট হিয়ারিং হয়েছিল 9 ডিসেম্বর অনারেবল জাস্টিস বি আর গাওয়াই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বি বিশ্বনাথন স্যারের বেঞ্চে কোর্ট নাম্বার 2-তে। তো এই মামলাটিও কিন্তু 7 তারিখ কিন্তু এর কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া রয়েছে 7ই জানুয়ারি 2025, মানে আগামী বছর কিন্তু এই মামলাটি ঠিক এসএসসি এবং ডিএ মামলার সঙ্গে লিস্টেড অবস্থায় রয়েছে। তো আমি তোমাদেরকে সেই মন্তব্য তো শোনাবই, তার আগে আমি তোমাদেরকে এই মামলাটির সম্পর্কে কিছুটা আপডেট তুলে ধরছি। এই মামলাটি আবার কবে লিস্টেড রয়েছে তারও পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেলসে তুলে ধরার চেষ্টা করছি। তো এই মামলাটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 7ই জানুয়ারি কিন্তু এই মামলাটি লিস্টেড রয়েছে। তো এর সঙ্গে যদি আমরা একটু জাস্ট স্ক্রল ডাউন করে দেখি যে এর পিটিশনার কে রয়েছে। পিটিশনার তোমরা জানো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, শেখ নুরুল হক, the West Bengal Scheduled Castes, the Scheduled Tribes and other backward classes development and finance corporation, এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অমলচন্দ্র দাস, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, মিস্টার নীলমাধব কর্মকার, আত্মদীপ পুরবী দাস নিশা আর সিদ্ধাংশু বিশ্বাস। এবং পিটিশনারদের তরফ থেকে যে অ্যাডভোকেট রয়েছে এই মামলাকে কেন্দ্র করে আস্থা শর্মা, আর রেসপন্ডেন্টদের অ্যাডভোকেট রয়েছে কুণাল চ্যাটার্জি, ঈশা আগরওয়াল এটসেট্রা তোমরা দেখতে পাচ্ছ। ইন্টারভেনুর যে অ্যাডভোকেট রয়েছে তেজস্বিনী কুমার প্রধান আর সঞ্চিতা এইন। তো তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটিকে কেন্দ্র করে প্রত্যেকটির আমি ইন ডিটেলসে আলোচনা করে দিলাম। তো এই মামলাটির সেদিন যে শুনানি কি হবে, এখানে যদি আমরা স্টেটাস বা স্টেজটা দেখি তাহলে পেন্ডিং মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন, লিস্ট বিফোর কোর্ট অর বেঞ্চ এজ ফার্স্ট আইটেম। তাহলে এটাকেও কিন্তু এই মামলাটিকে ফার্স্ট আইটেমে রাখা হয়েছে। তো আমরা যথারীতিভাবে এই তিনটা মামলাকে কিন্তু সেপারেটলিভাবে লাইভ স্ট্রিমিং করাবো আমাদের চ্যানেলে ওই নির্দিষ্ট দিনে, অর্থাৎ 7ই জানুয়ারি আগামী বছর 2025-এর 7ই জানুয়ারির দিন কিন্তু তোমরা এই তিনটি মামলা, মানে ডিএ মামলা, অফিস সার্টিফিকেট বাতিল মামলা এবং এসএস সার্টিফিকেট বাতিল মামলা, তো এই মামলাগুলি কিন্তু লাইভ স্ট্রিমিং করাবো। তো আমি তোমাদেরকে এরপরে নিয়ে চলে যাব ডিএ মামলাতে, এবং ডিএ মামলার দিকে আমরা চলে যাব। ডিএ মামলাতে দেখার পর আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো সেই বিশেষ মন্তব্য যে এই তিনটি মামলাকে কেন্দ্র করে কিন্তু করেছেন বিশিষ্ট অ্যাডভোকেট গণেরা। তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ডিএ মামলা। এই ডিএ মামলা অর্থাৎ পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যের যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির একটি মামলা, যেটা ডিএ মামলা নামে পরিচিত। যে ডায়েরি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 35292/2022, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ ওয়েস্ট বেঙ্গল। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বারটা দেওয়া রয়েছে, এর এসএলপি নাম্বার যেটা রয়েছে 22628-22630
2022 রেজিস্টার অন, যেটা রেজিস্টার করা হয়েছিল 6/12/2022 এবং ভেরিফাইড করা হয়েছিল 24/11/2022। এমত অবস্থায় এই মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এর CNR নাম্বারও দেওয়া রয়েছে। এই মামলাটি লাস্ট লিস্টেড হয়েছিল 15/7/2024 এবং যেটি ছিল অনারেবল মিস্টার জাস্টিস হৃষিকেশ রয় এবং অনারেবল মিস্টার জাস্টিস SVN ভাটির কিন্তু বেঞ্চে। তো এই মামলাটি যদি স্টেটাস বা স্টেজ যদি আমরা দেখতে চাই, তাহলে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল আর অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট অন, যেটা 7/1/2025, অর্ডার ডেটেড 15/7/25 কিন্তু এই মামলাটিকে লিস্টেড অবস্থায় রাখা হয়েছিল 7/1/2025, যার এখানে কম্পিউটার জেনারেটেড একটা টেন্টেটিভ ডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু এই তিনটি মামলার একটা ধামাকাদার একটা যুদ্ধ বলা যেতে পারে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে, যেখানে কিন্তু রয়েছে এই তিনটি মামলার উপর নির্ভর করছে সরকার এবং সরকারের ভূমিকা কি থাকবে না থাকবে। আমরা 7ই জানুয়ারি এই মামলাটি যখন লাইভ স্ট্রিমিং বা লাইভ ব্রডকাস্টিং আমাদের চ্যানেলে হবে তখন কিন্তু দেখতে পাবো। প্রত্যেকটি মামলা কিন্তু এখানে যে তিনটা মামলা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম, এই মামলাটি বা এই তিনটি মামলাটির কিন্তু সেদিন কিন্তু ফাইনাল একটা হিয়ারিং আসার সম্ভাবনা পসিবিলিটিজ রয়েছে। তো এই মামলাটির দিকে যদি আমরা নজর রাখি, এই মামলাটির যারা পিটিশনার রয়েছে সেখানে আমরা যদি দেখি, লক্ষ্য করি, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, ইউনিটি ফোরাম, ইন্দ্রনীল মিত্র, গোপাল মজুমদার, স্বপন কুমার দে, মিসেস অঙ্কুর দে, সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল, শ্রী শান্তনু আচার্য, আপার ডিভিশন ক্লার্ক, শ্রী সন্দীপ কুমার সরকার, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এবং এই মামলার সঙ্গে জড়িত যিনি পিটিশনার রয়েছে, পিটিশনারদের অ্যাডভোকেট যিনি রয়েছেন আস্থার শর্মা এবং রেসপন্ডেন্টদের যে অ্যাডভোকেট রয়েছে উদয় কুমার জি, শেখর কুমার, অভিজিৎ সেনগুপ্ত। তো তোমরা দেখতে পেলে এই তিনটা মামলা কিন্তু ওই দিন অর্থাৎ 7ই জানুয়ারি ওদের কিন্তু ফাইনাল একটা হিয়ারিংয়ের ডেট রয়েছে। তো আমরা এই মন্তব্যটা পড়ে আসবো যে যেহেতু প্রায় দেখতে গেলে কোর্টরুম নাম্বার আলাদা আলাদা হলেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পিটিশনারদের ক্ষেত্রে পিটিশনারের যে অ্যাডভোকেট রয়েছেন আস্থা শর্মা রয়েছে। তো এই মামলাটি ওই দিন বা ওই তিনটি মামলা আলটিমেটলি কি ওই দিন কি উঠতে পারবে বা ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে, তো সেটা আমরা পরের একটা আপডেটের মাধ্যমে জানবো। তো তোমাদের সামনে একটা সম্যক একটা আইডিয়া বা আপডেট একটু তুলে ধরার চেষ্টা করলাম এই তিনটি মামলাকে কেন্দ্র করে। তো এরপরে আমরা কিন্তু চলে যাব বা আমরা শুনবো সেই বিশেষ বরিষ্ঠ অ্যাডভোকেট গণেদের কিন্তু মন্তব্য, ওনারা ওই তিনটি মামলাকে কেন্দ্র করে কি ওনাদের মন্তব্য তুলে ধরেছেন সেটাও কিন্তু আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। শুধু 7 তারিখে যেটা নন মিসলেনিয়াস ডে মঙ্গলবার পড়েছে, ওই দিনে কিন্তু এই মামলাগুলি হিয়ারিং এর প্রবল সম্ভাবনা দেখবেন। সব মামলাগুলো কিন্তু ওই দিনই আছে, দেখবেন 4টে মামলা ওই দিন রয়েছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে SSC রয়েছে চিফ জাস্টিসের ঘরে, এবং আমাদের রয়েছে মানে ডিএ মামলা মেনলি রয়েছে বায়োলজি জাস্টিস ঋষিকেশ রায় ডিভিশন বেঞ্চে। 3 নম্বর মামলা SNJPC রয়েছে এবং তার সঙ্গে আরেকটি মামলা রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মামলা ডিফারেন্ট ঘরে। এইবারে এই 4টি মামলাই প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং যে কোনো সময় এর যে কোনো রায় রাজ্য সরকারের বিরুদ্ধে গেলে মুখ লুকোনো এবং পালানোর জায়গা থাকবে না। বিশেষ করে SSC-তে যদি 26,000 লোকের প্যানেল বাতিল হয়, রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী বঙ্গভবন, নিউ দিল্লি এবং চেন্নাইতে ইউথ হোস্টেলে চাকরিরত, তারা কিন্তু কেন্দ্রীয় হারে দিয়ে পান। সেম সেট অফ এমপ্লয়িদের মধ্যে কিভাবে বঞ্চনা, এইগুলো আমরা সমস্ত সেদিন একবার হিয়ারিং শুরু হলে আমরা একদম রাজ্য সরকারের যাকে বলে কাঁচা খুলে দেওয়ার ব্যবস্থা। অভিষেক বাবুর কি পারফরমেন্স, তিনি প্রতিদিনই এক্সটেন্সিভ হিয়ারিং করে টাইম নেন। তার যদি সেরকম ক্ষমতা থাকে তিনি এই মামলাকে বার করার ব্যবস্থা করুন না, তাহলে তিনি এড়াচ্ছেন কেন? বলতে গেলে কোর্টে তিনি এড়াচ্ছেন এই মামলাটাকে, এটা হওয়াটা ঠিক না। তার মানে কি? তার মানে এখানে রাজ্য সরকারের বক্তব্য বলতে কিচ্ছু নেই। অনেকদিন ধরে চলছে, যেটা আমাদের কাছে একটু অদ্ভুত বা বিস্ময়কর, যে এই মামলা কিন্তু এতদিন ধরে এক্সটেন্সিভ কনসিডারেশনে থাকার কথা নয়। মামলার মেরিট নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কিচ্ছু বলা হয়নি। হ্যাঁ, একটি কথা বলা হয়েছে, আমাদের টাকা নেই, আমরা কোত্থেকে দেব। এই SSC মামলাতেও যা দেখুন, যেমন একইভাবে বলছে যে সেগ্রিগেশন করতে পারি, সেগ্রিগেশন নিশ্চয়ই হবে, কিন্তু কিভাবে সেগ্রিগেশন করব, কিভাবে যোগ্য প্যানেলকে বাদ দেবো, ওই প্যানেলের যোগ্য লোকদের রাখবো, অযোগ্য লোকদের বাদ দেবো, এই ব্যাপারে কিন্তু কোনো সদুত্তর ঠিক মতো দিতে পারছেন না তারা। যে ক্ষেত্রে যে রায় হয়েছে আমি সেটা সম্পূর্ণ সমর্থন করি এবং মনে হচ্ছে এই রায় সুপ্রিম কোর্টে টিকে যাবে এবং এটাকে সুপ্রিম কোর্ট হয়তো গ্রহণযোগ্যতা দেবে।
ঠিক তেমনি এই যে মহার্ঘ ভাতার মামলা রাজ্য সরকারি কর্মচারীদের, এখানে তো একেবারে এক ধাপ এগিয়ে মাইনর জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত উল্লেখ করে দিয়েছেন, ডিএ ইজ ম্যাটার অফ কনস্টিটিউশনাল রাইট অফ দি এমপ্লয়ি। সুতরাং এখানে কোন রকম ভাবে এই এখান থেকে নড়চড় হওয়ার সম্ভাবনা কোনোভাবে হওয়া তো উচিত বলে আমি কখনোই মনে করি না। তার কারণ তাহলে কিন্তু কেন্দ্র যে ডিএ দিচ্ছে সেটিও বন্ধ হয়ে যাবে, কারণ সব ক্ষেত্রেই ডিএ কথাটা যদি অবৈধ হয় তাহলে কেন্দ্রের ডিএ এর ক্ষেত্রেও এর প্রভাব আসবে। অন্যান্য স্টেটে যে সমস্ত কর্মচারীরা ডিএ পান, সে বিহার, ইউপি, কেরল তো আপ টু ডেট দিচ্ছে, ত্রিপুরা, তামিলনাড়ু, এই সমস্ত জায়গাতেও কিন্তু ডিএ এর প্রভাব পড়বে, কারণ অ্যাপেক্স কোর্টের কোনো রায় সারা দেশের উপরে বর্তায়। সুতরাং সেই সম্ভাবনা ক্ষীণ নয়, অতি ক্ষীণ নয়, আর দূরবীন দিয়ে দেখা যাচ্ছে বলেও আমি মনে করি। এসএসসি 2016 ক্ষেত্রে আমার যতদূর জ্ঞান বুদ্ধিতে মনে হচ্ছে, যদি সেগ্রিগেশন না হয়, অযোগ্য লোকেরা যদি এই যোগ্য লোকেদের মধ্যে ঢুকে থাকেন এবং বিশেষ কারণে তাদের নামগুলো প্রকাশ না করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। অর্থাৎ তারা যা করে রেখেছেন, যেটাকে পরিভাষায় বলে সম্পূর্ণ বেআইনি, অনৈতিক, অবৈধ এই সমস্ত কাজ, এতে যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে সুপ্রিম বা মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের পক্ষে এর বাইরে তারা বেরোবেন কি করে? কারণ তারা তো অযোগ্য লোককে যোগ্য লোকের সঙ্গে ঢুকিয়ে চাকরি করাতে পারবেন না। কার বিচার হবে? পানিশমেন্ট পাওয়া তো উচিতই, তার কারণ তারা যারা এইভাবে দুর্নীতির মাধ্যমে ঢুকেছে তাদের তো শাস্তি হওয়া একদম প্রচন্ড ভাবে দরকার। এগুলোর একেবারে পুরোদস্তুর রীতিমতো ভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা উচিত। তা নাহলে তো এই ধরনের অপরাধ পরের বারে যখন হবে তখনও তো হতে পারে যে আমরা তো এবারে কোনো রকম কোনো প্রভাব এলো না, শাস্তি কিছু পেলাম না, সুতরাং পরের বারে ওই একই কাজ হতেই পারে। বিশেষ করে এই রাজ্য সরকারকে কোনো বিশ্বাস করা যায় না, সব ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমি মনে হয় সুপ্রিম কোর্টের আরেকটি, আমার মনে হয় উচ্চতম ন্যায়ালয়ের আরেকটি মানে স্পেশাল করা উচিত, কোর্ট করা যেতে পারে, যেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই ধরনের মামলাগুলি বিবেচনা হবে। মাইনর জাস্টিস ঋষিকেশ রায় বলেছেন ডিআরএস অ্যালাউন্স অ্যালং উইথ আদার অ্যালাউন্স, অর্থাৎ টিএ, মেডিকেল এক্সেট্রা, এগুলো সবই পড়ছে। আমাদের প্রথম থেকেই দাবি যে দুর্নীতি যেটা হয়েছে, যারা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বাদ দিয়ে নতুন করে এই যে ভ্যাকেন্সিটা হবে, এটা আমরা বারবারই কোর্টের কাছে সাবমিশন করেছি। নতুন করে যে ভ্যাকেন্সিটা হবে সেই ভ্যাকেন্সিতে এদেরকে যারা যারা চাকরি বিতাড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে পশ্চিমবঙ্গে, তাদেরকে মেরিট ওয়াইজ যাতে চাকরি পায় সেটার জন্য আমরা লড়াই করছি। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে কতটা, দেখুন আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে মামলাটা যখন আমরা প্রথমে শুরু করেছি, তখন কলকাতা হাইকোর্টে যদি আমি নিয়ে এসে বলতাম যে এই এই ঘটনা ঘটেছে, চট করে কিন্তু লোকের মধ্যে এই বিশ্বাসটা আসতো না, বা বিভিন্ন মানুষের মধ্যেও এই বিশ্বাসটা আসতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে এমন জায়গায় পৌঁছেছি, যেরকম রেকর্ড এবং যেরকম ডকুমেন্ট, যেরকম এভিডেন্স উঠে এসেছে, তাতে করে সব পক্ষই মানছে যে এখানে দুর্নীতি হয়েছে। এটা অ্যাডমিটেড পজিশন, এখন এটা আর মানে চেঞ্জ করার মতন কোনো পজিশন নয়, এটা অ্যাডমিটেড পজিশন। কিন্তু প্রশ্নটা হচ্ছে হলো দুর্নীতিটা কতটা পরিমাণ হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হলো যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে টোটালি আইডেন্টিফাই করা যাচ্ছে না। এই আইডেন্টিফিকেশনের যে পার্টটা, অ্যাগ্রিগেশনের যে পার্টটা, এইটাকে একটা বড় ধোঁয়াশার মধ্যে সৃষ্টি করে রেখেছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন। ওদের তথ্য অনুযায়ী প্রায় 6,500 থেকে 7,000 দুর্নীতিগ্রস্ত যারা চাকরি করছে, ওদের তথ্য অনুযায়ী ওরা আবার তথ্যটাকে সুপ্রিম কোর্টে তাদের রিটেন নোটস অফ আর্গুমেন্টে তথ্যটাকে কমিয়ে 3,000 সামথিং একটা দেখাচ্ছে। আমি বলতে চাই যেটা যেটা হাইকোর্টের অর্ডারের মধ্যে খুব স্পষ্ট, জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদির অর্ডারের মধ্যে 3,000 হোক, 5,000 হোক, 7,000 হোক, 10,000 হোক, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে একটা স্পেসিফিক দায়িত্ব দিতে হবে যে এর বাইরে আর কোনো ইলিগ্যালিটি নেই। এই দায়িত্ব যদি ওরা না নিতে পারে তাহলে কিন্তু প্যানেল বাতিলের দিকে চলে যেতে পারে। কারণ আফটার অল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আফটার অল রেকমেন্ডিং অথরিটি স্কুল সার্ভিস কমিশন, এই দুটো সরকারি এজেন্সির উপরে বসে আছে রাজ্য সরকার। তাই রাজ্য সরকারের এজেন্সিগুলো এবং রাজ্য সরকারকে স্পেসিফিক বলতে হবে যে এর বাইরে একজনও দুর্নীতি করে চাকরি পায়নি। যদি তোমাদের এই আপডেটটি ভালো লেগে থাকে প্রত্যেকে, তাহলে অবশ্যই একটু লাইক দেওয়ার অনুরোধ করব, এবং যদি তোমাদের এই আপডেটটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটু নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেওয়ার চেষ্টা করবে। এবং যদি তোমরা কেউ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। আর এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো।
সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।